অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয়, দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। সারা দেশে 24 ঘন্টায় 40 জনের মৃত্যু। করোনা পরিস্থিতি বিবেচনায় খুলনা বিভাগের 163 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও আপাতত বন্ধ ঢাকা 14 সহ 3টিতে। ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। চট্টগ্রামের সাবেক মন্ত্রীর ছেলের ভবনে অবৈধ সংযোগ দিয়ে ফেঁসে গেলেন কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া। মজুদ না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের 44 জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এই অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে 14 লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন 4 মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেয়া যেতে পারে, তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুদ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ফুরিয়ে গেছে মজুদ, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই এ কেন্দ্রে বন্ধ কোভিড টিকাদান। তবে আগে থেকে না জানানোর কারণে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিনে এসে টিকা প্রত্যাশীদের ফিরে যেতে হয় তিক্ততা সঙ্গী করে। এ কেন্দ্র থেকে প্রথম ডোজ নেওয়া প্রায় 4000 ব্যক্তির দ্বিতীয় ডোজ এখন অনিশ্চয়তায়। সেকেন্ড ডোজটা আমরা পাবো কি পাবো না, বা সেকেন্ড ডোজ কোনটা দেবে, এর সম্বন্ধে আসলে আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে থাকলাম। টিকা নাই সেটা তো আমাদের SMS করে জানাবে, বলবে যে টিকা নাই, পরবর্তী সময় আপনাদের মোবাইলে মেসেজ যাবে। সে একটা মেসেজ দেওয়া উচিত ছিল, কারণ আমরা অফিস রেখে আমরা একটা টাইম বের করে তো এখানে এসেছি। টিকা না থাকায় রাজধানীর 47 কেন্দ্রের 24টিরই এখন এমন চিত্র। আর দেশের 64 জেলার 43টিতেই বন্ধ রাখতে হচ্ছে টিকাদান। যে কেন্দ্রগুলোতে চলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া, সেগুলোতে ভিড় একেবারেই কম। সারা দেশে দৈনিক টিকাদান নেমে এসেছে 5000-এর ঘরে। আমরা কম করে শিডিউল দিচ্ছি, কারণ আমরা বেশি শিডিউল দিলে দেখা গেছে অনেকেই এসে নাও পেতে পারে। দেশে আসা অ্যাস্ট্রাজেনেকার 1,03,00,000 টিকার মধ্যে এখন মজুদ 2.5 লাখেরও কম। অথচ এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় 16 লাখ। সরকার নানা প্রচেষ্টার কথা জানালেও জানা নেই কবে মিলবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন 4 মাসের ব্যবধানেও দেওয়া যাবে দ্বিতীয় ডোজ। আর এর মধ্যে পর্যাপ্ত টিকা নিশ্চিতে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। 4 মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। পৃথিবীর অনেকগুলো ডেভেলপ কান্ট্রিতে এটা আছে। বাংলাদেশে এই যে 15 বা 16 লক্ষ দ্বিতীয় ডোজ পেল না, তাদের কিন্তু এখনও 3 মাস অতিক্রান্ত হয়নি। এই ফাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই 15 বা 16 লক্ষ যে ডোজ, এটাকে আবার নিশ্চিত করা। টিকা বিষয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। উন্নত অনেক দেশের আগেই শুরু হয়েছিল বাংলাদেশের কোভিড টিকাদান কর্মসূচি। তবে আশা জাগে নেওয়া যাত্রার পরও টিকা কার্যক্রম হোঁচট খেল একক উৎস সেরাম ইনস্টিটিউট নির্ভরতার কারণে। তাই টিকা কূটনীতিতে নীতি নির্ধারকদের আগামী দিনে আরও কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক বন্ধু দেশ আশ্বাস দিলেও অ্যাস্ট্রাজেনেকার টিকা হাতে না আসায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি না পেলেও কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের টিকা পাওয়ার আশাবাদ শুনিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে দ্বিপাক্ষিক সহায়তা হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় সংকটে পড়ে দেশের প্রায় 15.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। অ্যাস্ট্রাজেনেকার এই টিকার খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশের উদ্বৃত্ত থাকা টিকা কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে সরকার, চালিয়েছে কূটনৈতিক তৎপরতাও। কিন্তু এখনো কোনো বন্ধু রাষ্ট্র থেকে আসেনি টিকা দেওয়ার প্রতিশ্রুতি। এদিকে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় পাশে রয়েছে দেশটি। দ্বিপাক্ষিকভাবে টিকা আসার বিষয়টি পাশ কাটিয়ে এই কূটনীতিক বলেন, আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্স থেকে বাংলাদেশ দ্রুতই টিকা পাবে। আপনারা দেখছেন বিশ্বজুড়ে সহায়তা
তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন 10 মিলিয়ন কোভিড টিকা সহায়তা দিচ্ছেন। বাংলাদেশ অবশ্যই এর থেকে টিকা পাবে। আমি বলতে পারছি না কবে, তবে দ্রুতই এই টিকা বাংলাদেশ পাবে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র থেকে 20 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে নিতে চাইলেও এই বিষয়ে নির্ধারিত হয়নি কোনো কিছুই। সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেক ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারে দিবেন তারা। সো উই আর হোপফুল। পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ধনী দেশ প্রয়োজন না থাকলেও 99.7% টিকা জড়ো করে রেখেছে, আর গরিব দেশের হাতে আছে 0.3%। 99.7% ভ্যাকসিন ধনিক দেশের হাতে আছে, আর গরিব দেশের হাতে মাত্র 0.3% ভ্যাকসিন। এই জন্য হাহাকার, কেউ পাইতেছেন, ওরা রেখে দিয়েছে। টিকা নিয়ে হাহাকার বন্ধ করতে কোভিড-19 টিকাকে সর্বজনীন পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আবারও দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 40 জন। এর মধ্যে চট্টগ্রামে বিভাগে 12 জন, রাজশাহী ও রংপুর বিভাগে 12 জন এবং খুলনা বিভাগে 6 জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় রাজশাহীর 9 জন ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন মারা গেছেন। 216টি নমুনা পরীক্ষায় 100 জনের করোনা শনাক্ত হয়েছে। 271টি শয্যা থাকলেও করোনা রোগী ভর্তি আছেন 290 জন। এছাড়া 20টি আইসিইউর মধ্যে 18টিতেই রোগী ভর্তি আছেন। আমাদের ইনফেকশন এবং অ্যাডমিশন এবং ডেথ সবকিছুই রাজশাহীতে বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি, এবং রাজশাহী এখন একটা হট স্পট। আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় আরও 4 জন মারা গেছেন। 95টি নমুনা পরীক্ষায় 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার প্রায় 53%। জেলায় সংক্রমণ রোধে লকডাউনের 6ষ্ঠ দিনেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। খুলনা মেডিকেলে মারা গেছেন আরও 3 জন। এর মধ্যে বাগেরহাটের 2 জন ও খুলনার 1 জন। 24 ঘন্টায় 279টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 71 জন। আক্রান্তের হার 24%। খুলনা মেডিকেলে রোগী ভর্তি রয়েছেন 130 জন। 55 জন আপনার রেড জোনে আছেন এবং 29 জন সাসপেক্টেড রোগী আছেন, এবং আমাদের এই ভর্তিকৃত 126 জন রোগীর মধ্যে 30 জন এইচডিউতে চিকিৎসাধীন আছেন এবং 12 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 184টি নমুনা পরীক্ষায় 62 জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন 2 জন। আশা করছি যে লকডাউন আমরা দিয়েছি, এটা যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ যদি সচেতন হয়, অর্থাৎ মানুষ যদি ঘরের ভিতরে থাকে, মাস্ক পরিধান করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে ঊর্ধ্বগতি করোনা ছিল, এটা ইনশাল্লাহ দ্রুতই কমে আসবে বলে আমি বিশ্বাস করি। ঠাকুরগাঁওয়ে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 2 জন। আক্রান্ত হয়েছেন 39 জন। করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি আছে 33 জন, এবং ইয়েলো জোনে যে 32 জন রোগী ভর্তি ছিল, তাদের মধ্যে থেকে আমরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছি যে আরো 3 জন, অর্থাৎ 36 হয়ে যাবে রেড জোনে কিছুক্ষণের মধ্যে। যশোরে করোনা আক্রান্তের হার ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় 346টি নমুনা পরীক্ষায় 200 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 58%। ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36.2%। 24 ঘন্টায় 58টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রামে করোনা শনাক্তের হার 32.26%, নোয়াখালীতে 21.1% ও ঝালকাঠিতে 23%। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে যশোরের জজকোর্ট মোড় এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল,
আসলে আপনাকে জানিয়ে রাখি যে জুন মাসের শুরু থেকেই যশোরের করোনা পরিস্থিতি কিন্তু ঊর্ধ্বমুখী, প্রতিদিনই হু হু করে বাড়ছে শনাক্তের হার। আজকেও কিন্তু 58% নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। 346 জনের নমুনা পরীক্ষা করে মোট 200 জনের নমুনায় পজিটিভ এসেছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে 74 জন। যশোরে যে সদর হাসপাতাল যে করোনা ডেডিকেটেড ইউনিটটি আছে এর শয্যা সংখ্যা 80, মানে বলতে গেলে পরিপূর্ণ হয়ে গেছে এই করোনা ইউনিটটি। এবং এই পরিস্থিতিতে যশোর জেলা প্রশাসন গত মধ্যরাত থেকে যশোর পৌরসভা এবং যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভায় কার্যত লকডাউন ঘোষণা করেছে। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে লকডাউন ঘোষণা করা হলো, কঠোর স্বাস্থ্যবিধি ঘোষণা করা হলো, আসলে সাধারণ মানুষ সেটা মানছে না। সাধারণ মানুষ বাইরে চলে এসেছেন, শুধুমাত্র দোকানপাট বন্ধ রয়েছে, বিপণী বিতান বন্ধ রয়েছে, পার্ক বন্ধ রয়েছে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় বাজার মার্কেট সেগুলো খোলা আছে। এর সাথে আপনার শহরে কিন্তু প্রচুর লোক, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। রিকশায় একজন যাওয়ার কথা কিন্তু সেটা যাচ্ছেন না। এর মাস্কের ব্যবহারটাও অনীহা রয়েছে। এর পাশাপাশি যে যশোর পৌরসভা এবং নোয়াপাড়া পৌরসভার বাইরেও যশোরের ঝিকরগাছা উপজেলা এবং শার্শা উপজেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেই দুটি উপজেলাতেও কিন্তু কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি কথা বলেছি এই দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপ বা স্বাস্থ্যবিধি আরোপের বিষয়টি তারা কঠোরভাবে দেখছেন। সেটা এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। যশোরের জজকোর্ট মোড় থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। করোনা সংক্রমণ বাড়ায় 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 14, কুমিল্লা 5, সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে দিলেও নির্ধারিত সময়েই হবে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। তবে এই নির্বাচনের প্রভাবে সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সে দায় কে নেবে, এমন প্রশ্নের জবাব দেননি কমিশন সচিব। 9.81 সংক্রমণের বোঝা মাথায় নিয়েই 2রা জুলাই 371টি ইউনিয়ন পরিষদ, 11টি পৌরসভা নির্বাচন ও 4টি সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। এরপরেই দেশজুড়ে আরও প্রকট হয় করোনা সংক্রমণ। বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে বাড়ে করোনা সংক্রমণ। পরিস্থিতি ভয়াবহতা বিবেচনায় স্থানীয়ভাবে লকডাউন হয় বেশ কয়েকটি জেলা। এমন অবস্থায় নির্বাচনী এলাকায় লকডাউনের আওতায় না আনতে মন্ত্রী পরিষদকে চিঠি দেয় কমিশন। উল্টো আইডিসিআর নির্বাচন বন্ধের সুপারিশ করে কমিশনকে। অনুরোধ আসে খুলনা বিভাগের প্রশাসন থেকেও। অবশেষে বোধোদয় হয় কমিশনের। বৃহস্পতিবার ইসি সভায় সিদ্ধান্ত হয় নির্ধারিত 367টি ইউনিয়ন পরিষদের মধ্যে উচ্চ ঝুঁকি সম্পন্ন 163টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের। যেহেতু খুলনা বিভাগে করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এজন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন হবে নির্ধারিত সময়ে। তবে পেছানো হয় সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনের উপনির্বাচন। এছাড়া 9টি পৌরসভা করোনার উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় হওয়ায় তা স্থগিত করা হয়। লক্ষ্মীপুর 2 21 জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি 21 জুনেই অনুষ্ঠিত হবে। সিলেট 3, ঢাকা 14 এবং কুমিল্লা 5 শূন্য আসনের যে উপনির্বাচন, ভোট গ্রহণের তারিখটি 28 জুলাইতে হবে। তবে সংক্রমণের কোন হারের ভিত্তিতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা যেমন স্পষ্ট করা হয়নি, তেমনি আসছে নির্বাচনের প্রভাবে করোনা সংক্রমণের হার বাড়লে তার দায় কমিশন নেবে কিনা এমন প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন ইসি সচিব। রাশেদ লিমন, সময় সংবাদ। মুষ্টিমেয় মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম আজ বদনামের মুখোমুখি। এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ইসলামের। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সম্প্রদায়কে রক্ষায় সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে 50টি মডেল মসজিদ উদ্বোধন করে কথা বলেন তিনি। খুলনা থেকে সালাউদ্দিন লিয়ার ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। মসজিদ
প্রচলিত অর্থে মুসলিমদের নামাজ আদায় ও ইবাদতের স্থান। যদিও ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার বাইরেও মসজিদ পায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা। বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত ও পরামর্শ গ্রহণ করা হতো এই মসজিদ থেকেই। মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আবারও ফিরছে পুরনো রূপে ঐতিহ্যে, যদিও গঠনগত দিক ও নান্দনিকতায় যেন সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া, যেখানে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধী মুসল্লিদের জন্য থাকছে আলাদা টয়লেট, অজু ও নামাজের জায়গা। অটিজম কর্নার, ইসলামী গবেষণা কেন্দ্র সহ ইসলাম ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপযোগী বহুমাত্রিক কার্যক্রম। দেশব্যাপী আধুনিক মসজিদ নির্মাণের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই একযোগে দেশে চালু হলো 50টি মডেল মসজিদ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাকর্মযজ্ঞের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের মূল্যবোধ সমন্বিত রাখতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়। ধর্মের নামে কিছু মানুষ ইসলামের দুর্নাম করছে, জঙ্গিবাদেও মানুষ মরছে। যুব সম্প্রদায়কে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মোট 560টি মসজিদ নির্মাণ করা হবে। 8,722 কোটি টাকা ব্যয়ে 3টি ক্যাটাগরিতে নির্মাণ করা হচ্ছে এসব মসজিদ। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে 4তলা মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি এবং উপজেলা ও উপকূলীয় পর্যায়ে 3তলা মসজিদে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সারা দেশে নির্মিত এমন মডেল মসজিদ যেন এক একটি আলোকবর্তিকা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার এই কেন্দ্রগুলো রুখে দিবে কুসংস্কার, অজ্ঞতা, সহায়তা করবে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। এদিকে এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এ ধরনের ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলো জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। ইসলামকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে মসজিদগুলো সহায়ক হবে বলে মনে করেন মুসল্লিরা। সিলেট থেকে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শান্তির ধর্ম ইসলামকে সঠিক পথে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সহ দেশে 50টি মসজিদের উদ্বোধন করেন তিনি। এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এখানে আমাদের যে নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর দরবারে একটা বড় একটা হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামকে বিকৃত আর গোষ্ঠীগত করার হাত থেকে রক্ষা করবে এই মসজিদ, এমনটা মনে করছেন মুসল্লিরা। এখানে কোনো প্রভাব কাজে লাগবে না। ইমাম সাহেব মন খুলে ইসলামের মূলধারার কথাগুলো বলতে পারবে। প্রকৃত ইসলামের যে আদর্শ সেটা লালন করার একটা সুযোগ হয়েছে। ইসলামের অপব্যাখ্যা বন্ধের পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলে এই মসজিদ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। এখান থেকে যত প্রকার সামাজিক ব্যাধি আছে তার বিরুদ্ধে এখানে প্রচার চালানো হবে। সামাজিক অপরাধের বিরুদ্ধে যে সরকারের অবস্থান, ইসলামের অবস্থান, সেই বিষয়গুলো আমরা প্রচার করতে পারব। দেশি বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল সহ অন্যান্য সুবিধাও থাকছে এই মসজিদে। ইসলামকে নিয়ে যে সমস্ত দল এবং উপদল কিংবা গোষ্ঠী বিভিন্নভাবে ব্যবসা করার পায়তারা করে, তাদের বিরুদ্ধে এই মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র একটি সোচ্চার ভূমিকা রাখবে বলে মনে করছেন মুসল্লিরা। সিলেটের দক্ষিণ সুরমা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির। চট্টগ্রামের সাবেক মন্ত্রীর ছেলের ভবনে অবৈধ সংযোগ দিয়ে ফেঁসে গেলেন কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। দুদকের করা মামলায় আজ তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আরও 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মোহাম্মদ মুজিবুর রহমানের ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়াই ফেসে গেলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ সারওয়ার হোসেন ও ব্যবস্থাপক মুজিবুর রহমান। সরকারি আদেশ অমান্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দিয়াই বৃহস্পতিবার সকালে দুদকের মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, বর্তমানে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় অবৈধভাবে ২০টি সংযোগ দেওয়া হয়। এছাড়া ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে দ্বৈত চুলায় সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক বাদী হয়ে 7 জনের নামে মামলা করলে এই 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আজকে জিএম সরওয়ার হোসেন এবং ডিজিএম মুজিবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে গ্রেফতারের পর দুজনকে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে চালান দিয়েছে, বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে। গ্রেফতার 2 জন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মুজিবুর রহমান, টেকনিশিয়ান দিদারুল আলম, গ্রাহক মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে রুই মাছের নতুন একটি জাত। সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রনক মাহমুদ ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সুবর্ণ রুই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 4র্থ প্রজন্মের জাতটি উদ্ভাবিত হওয়ায় এটিকে সুবর্ণ রুই হিসেবে নামকরণ করা হয়। এটি দ্রুত বর্ধনশীল ও শতকরা 20% অধিক উৎপাদনশীল ও সুস্বাদু। পরে সুবর্ণ রুইয়ের রেণু পোনা হ্যাচারি মালিকদের মাঝে বিতরণ করা হয়। রুইয়ের উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা রুই মাছের জাত উন্নয়ন নিয়ে কাজ করছি। জাত উন্নয়ন নিয়ে কাজ করে এখন আমরা 4র্থ প্রজন্মের একটা রুই তৈরি করেছি 2020 সালে, যেটি মূল জাতের চেয়ে 20% অধিক উৎপাদনশীল। তো এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি এবছর। তো যেহেতু এই জাতটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা উদ্ভাবন করেছি, এই জন্য এটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সুবর্ণ রুই এটাকে নাম দিয়েছি। কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়াতে সরকার মরিয়া হলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ মাছ নিধন। গত বছর 12,000 টন মাছ উৎপাদন হলেও এবার লক্ষ্যমাত্রা 17,000 টনের মতো। কিন্তু জেলেদের বেপরোয়া মনোভাবে এ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত সরকারি সংস্থাগুলো। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাপ্তাই লেকে দিনরাত চষে বেড়াচ্ছে নৌ পুলিশের স্পিড বোট। লেক ঘিরে গড়ে তোলা হয়েছে 7টি অস্থায়ী পুলিশ ক্যাম্প। সারা দেশ থেকে নৌ পুলিশের কয়েকশো সদস্যকে 3 মাসের জন্য নিয়ে আসা হয়েছে রাঙ্গামাটিতে। লক্ষ্য কাপ্তাই লেকের মাছের উৎপাদন বাড়ানো। 3 মাসের অভিযানের জন্য আমাদের একটা পার্মানেন্ট ফাঁড়ির পাশাপাশি আমরা আরো 7টা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি কাপ্তাই লেকের চতুর্পাশে। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 25,000 জেলেকে বিশেষ সহায়তাও দেওয়া হচ্ছে, কিন্তু তারপর রোধ করা যাচ্ছে না অবৈধভাবে মাছ ধরা। গত 1.5 মাসে কাপ্তাই লেক থেকে জব্দ হয়েছে 5.5 লাখ মিটার জালসহ 80টি জলযান। আমরা প্রায় 5 লাখ মিটারের মতো কারেন্ট জাল, বিভিন্ন প্রকার অবৈধ জাল আমরা এগুলো উদ্ধার করেছি। আর এই অবৈধ কাজে যারা সম্পৃক্ত ছিল এদেরকে আমরা ধরে আইনানুগ ব্যবস্থা নিয়ে নিয়েছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি রিজার্ভ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। এটা গত বছর এই বাজারে পাওয়া গেছিল, তাদেরকে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা কথা শুনে চুরি করে বিক্রি করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল রাখছে, যার কারণে লেকের সব ধরনের পোনা মাছ উজাড় হয়ে যাচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 50 দশকে বাদ দেওয়া হলে সৃষ্টি হয় 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। গত 1 দশক আগেও রাঙ্গামাটির কাপ্তাই লেকে অন্তত 64 প্রজাতির মাছ পাওয়া যেত। এখন এর মধ্যে 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, আরও 6 প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে। তবে মাছ রক্ষায় সরকার নানা ব্যবস্থা নিল, জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি ভোলার দুর্গম চরাঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসে ঘরবাড়ি হারা পরিবারগুলো। আংশিক ক্ষতিগ্রস্ত ও সচ্ছল কিছু পরিবার বিধ্বস্ত ঘরবাড়ি সংস্কার করলেও কয়েক হাজার পরিবার এখনও বসবাস করছে জোয়ারে তছনছ হয়ে যাওয়া স্থানগুলোতেই। তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ
ও গৃহ সামগ্রীর সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি ইয়াসের জোয়ারের আঘাতে দুর্গম চরপাতিলার ৬৪টি বসতঘর সম্পূর্ণ এবং ৩৫০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব পাতিলা বাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় ভিটের মাটি, চাল, বেড়াবিহীন ঘরেই পরিবার পরিজন নিয়ে অনেকে বসবাস করছেন। আংশিক ক্ষতিগ্রস্তরা ঘরগুলো সংস্কারের মাধ্যমে বসবাসের উপযোগী করছেন। চরপাতিলার মতোই একই অবস্থা ঢালচরের গৃহহীন ১২১ এবং আংশিক ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের। সংস্কারের মাধ্যমে এখনই নিজ ঘরে ফিরতে না পারলে বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হবে তাদের। টিন টুন সব গেছে গিয়ে বেড়াবুড়া খালি গরগান খারে রয়েছে। এগুলা ঠিক করার মতন ওনার আমার কোনো সুযোগ নেই। ভাঙ্গাচুরার মধ্যে আছে আমাকে যা আর কোনো উপায় নেই। যদি সরকার সহায়তা করে হেলে আবার টিন টুন যা লাগে এটি দুধ দেয় আমি ওদের করতে পারব। এদিকে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে না পারায় এখনো পূর্ব চরপাতিলা বাজারে আশ্রিত আছেন অনেক পরিবার। বাজারে থাকি আমাকে ঘর বাড়ি বিডা উডা সব কিছু নেই। অন্তত হিয়ানো কোনো আরসলম কোনো লুটার পারি না। জরুরি ভিত্তিতে গৃহহীন এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আমরা চেষ্টা করতেছি, এখন এটা তো জেলা প্রশাসন বরাদ্দ দিলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারবো। আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা সহ নিরাপত্তার মধ্যে আনার কথা জানায় উপজেলা প্রশাসন। করবনটা ঠিক করবো কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়। ইয়াসের আঘাতে জেলায় ৩৫৭৯ ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৭৭৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার সময় মাদারীপুরের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বাবা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে জেলার 4টি উপজেলার কয়েকশো মুক্তিযোদ্ধা সহ সামাজিক রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার পদত্যাগের দাবি জানান। পরে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা। এদিকে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। হিমাগারের ন্যায্য ভাড়ার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন আলু ও ব্যবসায়ী চাষিরা। সকালে পৌর শহরের বিজয় চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা সারা দেশের হিমাগারে আলু বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে ভাড়ায় রাখা হলেও দিনাজপুরে রাখা হচ্ছে ৩০০ টাকা। ২৪ ঘন্টার মধ্যে ভাড়া না কমালে হিমাগার মালিকদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। আমরা ৩০০ টাকা কেন ভাড়া দিব? গত বছর আমরা খালি বস্তা কিনেছি ৫০ থেকে ৫৫ টাকা, এবারে আমাদের খালি বস্তা কিনতে হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা। আলুর বস্তাওয়ালাকে টাকা দেব, স্টোর মালিককে টাকা দেব, আলুতে লস খাবো, তাহলে আমাদের অবস্থান কোথায় যায় দাঁড়াবো? বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয়, দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। সারা দেশে ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু। করোনা পরিস্থিতি বিবেচনায় খুলনা বিভাগের ১৬৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর ২ আসনে উপনির্বাচন হলেও পেছালো ঢাকা ১৪ সহ ৩টিতে। এবং ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।